27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। নাহিদ ইসলাম। হাদির হত্যাকারীদের নামে ঘৃণাস্তম্ভ উদ্বোধন। দেশের জন্য কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। ইশরাক। দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী 27 ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি বলেন, আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার 27 ডিসেম্বর ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন। এর আগে বিকাল 3টের দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ ও নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনারের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড মোহাম্মদ জাকারিয়া। প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনারের অনুমোদন নিতে হবে। শরীফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশিদ প্রধান। সোমবার 22 ডিসেম্বর বিকেল 3টায় পল্টন বক্স কালভার্ট রোডে, যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়, ঘৃণাস্তম্ভটি উদ্বোধন করে রাশিদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর 10 দিন পেরিয়ে গেছে, এখনও খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই। তিনি আরও বলেন, আমাদের ক্ষমতা সীমিত, আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন। বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান রাশিদ প্রধান। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণাস্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, অনুমতি দেন, ঘৃণাস্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব, আপনাদের টাকা দেওয়া লাগবে না। দেশের জন্য কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, বিগত ৫৪ বছরেও আমরা এমনটি দেখিনি, যেভাবে আজ প্রকাশ্যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু ১৯৭১ সালে একটি দলের ভূমিকা আড়াল করার জন্য এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর এক থাকার কথা ছিল, কিন্তু আমরা আজ সত্যিই এক থাকতে পারছি কিনা সেটি আমাদের ভাবতে হবে। এর ফলেই হাদির মতো দেশপ্রেমিকদের ওপর নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে এবং অপরাধীরা পালিয়ে যেতে পারছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং দেশের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। আমাদের প্রিয় প্রধান অতিথি রুহুল কবির রিজভী তার জীবন্ত উদাহরণ। ইশরাক হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি তিনি জানান, আগামী 25 তারিখ তাদের নেতা আসবেন, যেখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কোনো বাধা ছাড়াই অংশ নিতে পারবেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সদস্য সচিব অ্যাডভোকেট KM কামরুজ্জামান নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড KY মন্টি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোহেল রানা, মোহাম্মদ জাকির হোসেন, ABM হেলাল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বেলা 11:40 তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। ঢাকা 10 আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। আসিফ জানান, সরকারের 1.5 বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে। গত 10 ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এদিকে ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার, তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কার কারণ নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই 3টে ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারোর পক্ষে করা সম্ভব হতো না। আজ সোমবার বেলা 11টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সেখানে সংহতি জানাতে আসা সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে সংহতি জানাতে আসেন। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। নাহিদ ইসলাম বলেন, এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে, কারা সেই রাতে সেখানে গিয়েছে, লেখালেখি করেছে। আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে, আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরও মনে হয়েছে যে ঢাকা শহরে 500 মানুষ নাই যে সেখানে ওই বিল্ডিং দুইটার সামনে গিয়ে ব্যারিকেড তৈরি করতে পারে। এটা আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক মনে হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো। প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রথম আলোর কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। একই রাতে ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে হেনস্থা করা হয়। এই ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।